আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। সো ফাইনালি চলে আসলো তোমাদের ইমোশন বিধবা মেয়েকে বিয়ে গল্পের সমাপ্ত পার্ট। সো আসো, হেডফোন ইউজ করো অ্যান্ড গল্প এনজয় করো। কলিং বেল বাজতেই নাইরা এসে দরজা খুলে দিল। বাহ, বেশ বড় হয়ে গেছে। সবসময় আমাকে দেখলে আমার কোলে ওঠার জন্য বায়না করতো আর আমি বিরক্ত হতাম, কিন্তু আজকে তাকে দেখেই আমার ভিতরটা যেন কেঁপে ওঠে। দুহাত তার দিকে এগিয়ে দিলাম, কিন্তু আজকে সে আমার কোলে আসলো না। আজকে বহুদিন পরে তাদেরকে দেখতেছি, খুব আপন লাগছে তাদের। মনে হচ্ছিল যেন খুব মূল্যবান কিছু একটা অনেকদিন পরে ফিরে পেয়েছি। আমাকে দেখতেই সিরাত স্বাভাবিকভাবে বলল, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। সিরাতের এমন ব্যবহারে বেশ অবাক হলাম। তার ব্যবহারে মনে হচ্ছিল যেন এতদিন আমি তাদের সাথেই ছিলাম। প্রতিদিনের মতো আজকেও বাসায় আসছি, এজন্য সে আমাকে ফ্রেশ হয়ে আসতে বলছে। ব্যাপারটা আমি বুঝলাম না, মাথার উপর দিয়ে গেল। দেন আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে আসলাম। দুদিন ধরে না খাওয়া। সিরাত খাবার বেড়ে দিল। নাইরা দূরে দাঁড়িয়ে আমাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। আমি কোনো কোশ্চেন করলাম না, অপরাধীর মতো চুপচাপ খেয়ে নিচ্ছিলাম। হঠাৎ করে সিরাত প্রশ্ন করলো, কোনো সন্ধান পেয়েছো ইরার? আমি চমকে উঠলাম এবং বললাম, তুমি জানো কিভাবে এসব? সিরাত বলল, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। আসলে ধারণার সঙ্গে আমার যোগাযোগ ছিল। সে আমাকে প্রতিনিয়ত সকল তথ্য দিত। ইরা তোমার সম্পত্তি নিয়ে পালিয়েছে, সেটা আমি জানি, এবং সে যে পালাবে সেটাও আমি বুঝেছিলাম। তার উপর সন্দেহ হয়েছিল, কিন্তু তোমাদের ব্যাপারে আমার কথা বলার কোনো অধিকার ছিল না, এজন্য কিছু বলিনি। আমি কান্না করতে করতে বললাম, অনেক বড় ভুল করেছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি। জানি এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না, তবুও নির্লজ্জের মতো শেষবারের মতো তোমার কাছে এসেছি। আজকে আমি নিঃস্ব, তুমি কি তোমার এই নিঃস্ব হাজবেন্ডটাকে আবারও আপন করে নেবে? আমার কথা শুনে সিরাত চোখের পানি ধরে রাখতে পারলো না। সে কান্না করতে করতে বলল, যেহেতু মেয়ের বাবা ফিরে এসেছে এবং মেয়েকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তার বাবা একদিন ঠিকই ফিরে আসবে, এবং সেটা যখন সত্যি হয়েছে তাহলে আমার কোনো আপত্তি নাই। তার কথাগুলো যেন আমার বুকে আঘাত করছিল। নাইরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল এবং কান্না করছিল। হঠাৎ করে আমার মনে পড়লো তাকে ডিভোর্স দিতে যাওয়ার আগের সেই রাতের কথা, সেই রাতের তাহাজ্জুদ নামাজের কথা। আমি তাকে নরম কণ্ঠে বললাম, তোমাকে ডিভোর্স দিতে যাওয়ার আগের রাতে আল্লাহর কাছে কান্না করতে করতে আমার নামে কি এমন অভিযোগ করেছিলে? আমার মুখে এমন কথা শুনে সিরাজ যেন আকাশ থেকে পড়লো। সে অবাক হয়ে বলল, সেটা তুমি কিভাবে জানলে? আমি বললাম, আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখার জন্য সেই রাতে তোমার রুমে গিয়েছিলাম, কিন্তু দরজা বন্ধ ছিল, এজন্য দেখতে পাই নাই। তাই দরজার বাইরে দাঁড়িয়ে তোমার কথা শুনছিলাম। আমার মুখে এমন কথা শুনে সিরাত অঝরে কান্না করে ফেললো এবং বলল, তাহলে শোনো, বিয়ের পরেই আমি তোমাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছিলাম। ভাবছিলাম তুমি আমাকে মেনে নিবে, আমাদের সুন্দর একটা সংসার হবে, কিন্তু আমার প্রতি তোমার ঘৃণা এবং অবহেলার কারণে সেটা প্রকাশ করতে পারিনি। তোমাকে ছেড়ে থাকতে হবে এটা কখনো মেনে নিতে পারিনি। আমি কখনোই চাইনি যে আমাদের ডিভোর্স হোক, কারণ আমাদের ডিভোর্স হলে মেয়েটা তার বাবা হারাবে, মানুষ তাকে নানান খারাপ কথা শোনাবে যে মেয়েটার বাবা নেই এবং মায়ের চরিত্র খারাপ, এজন্য তার বারবার বিয়ে ভেঙে যায়। এজন্য আমি আল্লাহর কাছে একটা জিনিসই চেয়েছিলাম, যে তুমি যেন কোনোদিনও হারিয়ে না যাও, কোনো একদিন তুমি যেন আমাকে মেনে নাও। যদি হারিয়েও যাও তাহলে কোনো না কোনো একদিন যেন আবারও আমাদের কাছে ফিরে আসো, মেয়ের বাবার রূপে সারা জীবন তার ছায়া হয়ে থাকো। কথাগুলো শোনার পরে দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। ওদিকে নাইরা পিছনে বসে হাততালি দিল এবং মুচকি হেসে বলল, না না, আমি কিন্তু কিছুই দেখিনি। এমন কথা শুনে আমরা দুজনেই লজ্জায় লাল হয়ে গেলাম। তারপর আমি তার দিকে হাত বাড়াতেই সে আমাকে এসে জড়িয়ে ধরলো। যাই হোক, পরক্ষণে আমার মনটা খারাপ হয়ে গেল। কিভাবে সিরাত এবং নাইরার দায়িত্ব নিব, কিভাবে সংসার চালাবো? আমার তো চাকরিটাও নেই। আমি নরম কণ্ঠে বললাম, আচ্ছা সিরাত, আমি কিভাবে এখন সংসার চালাবো? সিরাত বলল, আমাদের জন্য রিস্ক চালাতে পারবো না? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, দরকার হলে দিন মজুরি করব, তাও তোমাদেরকে আর কখনো ছেড়ে যাব না, আর কষ্ট দিব না। সিরাত বলল, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো, সকালে একটা সারপ্রাইজ দিব। তারপর আমি নাইরাকে নিয়ে রুমে চলে গেলাম। এত বছরের জমানো কথাগুলো নাইরা মনে হচ্ছিল যেন এক রাতেই বলে শেষ করে ফেলবে। আমি নীরবে শুনতেছিলাম। একটা পর্যায়ে কখন যে নাইরা আমার বুকে ঘুমিয়ে পড়েছে টেরি পেলাম না। আমিও ঘুমিয়ে পড়লাম, তবে মনের ভেতরে সেই সারপ্রাইজের কথা ঘটতেছিল। পরদিন সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা করার পরে আমি বললাম, আজকে নাকি কি সারপ্রাইজ দিবা? সিরাত মুস্কি হেসে বলল, লাগবে সারপ্রাইজ? আমি বললাম, হ্যাঁ, আমার মিষ্টি বউটা যদি দেয় তাহলে তো অবশ্যই লাগবে। সিরাত বলল, দিব, তবে নিচে রিক্সা রাখা আছে, যাও আজকে থেকে কাজে বেরিয়ে পড়ো, সন্ধ্যায় বাসায় ফিরলে দিব। আমি কোনো কথা না বলে হ্যাঁ সম্মতি দিয়ে বেরিয়ে পড়লাম। কখনো রিক্সা চালাইনি, তাও মনের জোরে বেরিয়ে পড়লাম। প্রচুর লজ্জাও লাগতেছিল, তবে মনের ভিতরে আজকে অন্যরকম একটা শান্তি কাজ করতেছে। মজার বিষয় হচ্ছে, নাইরার কাছে আসার পরে একবারও ইরার কথা মনে পড়লো না। যাই হোক, অনেক কষ্ট করে সারা দিনে 250 টাকা ইনকাম করলাম এবং বাসায় এসে সিরাতের হাতে দিলাম।
টাকাটা দেখেই সিরাত আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, কান্না করতেছো কেন? সিরাত আরো জোরে জোরে কান্না করতে করতে বলল, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম যে তুমি সত্যি আমাদের জন্য কাজ করতে পারো কিনা, রিক্সা চালাতে পারো কিনা। তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? যাই হোক, আর কষ্ট করতে হবে না, আজকের পর থেকে তুমি ব্যবসা করবে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, সেটা কোথায় পাবো? সিরাত বলল, 1 মিনিট ওয়েট করো। এটা বলেই সে নিজের রুমে চলে গেল। কয়েক মিনিট পরে কিছু কাগজ নিয়ে এসে আমার হাতে দিল। কাগজগুলো দেখে আমি তো অবাক। কি ব্যাপার? এটা তো আমার বাড়ির এবং সমস্ত সম্পত্তির দলিল এবং মায়ের সিগনেচার করাও আছে। বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে সিরাত বলল, শোনো তাহলে আমি সবকিছু বলি। মা মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে ডেকে বলে, মাগো, আমি তোকে এই বাড়িতে আমার ছেলের বউ করে এনেছিলাম। ভাবছিলাম ও সবকিছু মেনে নিবে, কিন্তু অনেকদিন হয়ে গেল ও তোকে নিজের করে মেনে নিতে পারেনি। তাই তোর ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, আমার নাইরার ভবিষ্যৎও যাতে নষ্ট না হয়, এজন্য আমি ভাবতেছি আমার সমস্ত সম্পত্তি তোকে এবং নাইরাকে লিখে দিব। আমি মাকে বলছিলাম, মাগো, এগুলো আমাদের কিছুই লাগবে না, কিন্তু মা আমার কোনো কথাই শুনলো না। অর্ধেক আমার নামে এবং অর্ধেক নাইরার নামে করে দিয়েছে এবং আমাকে একটা শর্ত দিয়ে বলেছিল, মাগো, সাজিদকে কখনো ঠকিও না। যদি সাজিদ তোমাকে ছেড়েও যায় তাহলেও ঠকিও না। কথাগুলো শুনে আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি অবাক হয়ে বললাম, তাহলে আমি যে সিগনেচার করে সবকিছু ইরার নামে করে দিয়েছি, ইরা যে সবকিছু নিয়ে গেল? আমার এমন কথা শুনে সিরাত আমার গালটা টেনে বলল, আরে গাধা, তুমি যে দলিলে স্বাক্ষর করেছো সেটা ছিল শুধুমাত্র নকল দলিল। আসল দলিল অনেক আগেই মা আমাকে দিয়েছিল। ঘটনাটা শোনার পরে আমি যেন খুশিতে পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর সিরাতকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিলাম। হাসবো নাকি কান্না করব কিছুই বুঝতেছিলাম না। যাই হোক, এদিকে নাইরা দরজায় দাঁড়িয়ে কাশি দিয়ে বলল, আসতে পারি? আমরা আবারও লজ্জা পেয়ে গেলাম এবং দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরলো। শুরু হলো আমাদের সংসার জীবনের নতুন অধ্যায়। আর ওদিকে ইরা নামে কমপ্লেন করতে পুলিশ তাকে ধরে নিয়ে খুব সুন্দর করে আপ্যায়ন করে। সো গাইস, ফাইনালি তোমাদের ইমোশন বিধবা মেয়েকে বিয়ে গল্পটা আজকে শেষ হলো। ভাবতেই খারাপ লাগে তাই না? তো যাই হোক, এই গল্প থেকে আমরা দুটো শিক্ষা নিতে পারি। এক, আমাদের বাবা মায়ের কথা একটু দেরিতে হলেও সত্য হয়, কিন্তু আমরা তা অমান্য করে ফেললি। তাদের কথা আমাদের ভালো লাগে না, তবে দিন শেষে দেখা যায় তাদের কথাগুলোই পুঙ্খানুপুঙ্খানুভাবে সত্য হয়। মা বাবা যেমনই হোক না কেন, প্রত্যেকটা পিতামাতা তার সন্তান কিভাবে ভবিষ্যতে ভালো থাকবে সেই চিন্তায় ব্যাকুল থাকে। নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা যখন বড় হই, প্রতিষ্ঠিত হই, তখন মুহূর্তেই তাদের ত্যাগের কথা ভুলে যাই। তারা বিরুদ্ধ হয়ে গেলে তাদের কথায় কোনো গুরুত্ব দেই না, মূল্যায়ন করি না। ফলে দিন শেষে দেখা যায় ব্যর্থতা আমাদেরকে ঘিরে ধরে। 2, টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, টাকার জন্য অসম্ভবকে সম্ভব করতে পারে। টাকার জন্য মানুষ সবচেয়ে নিকৃষ্ট হতে পারে। টাকার জন্য আমাদের প্রিয় মানুষগুলো মুহূর্তে রং বদলে আমাদের সাথে প্রতারণা করতে পারে। এজন্য আবেগের বশে তাদেরকে অন্ধবিশ্বাস করা যাবে না। ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বোকার মতো কোনো সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করা যাবে না। মনে রাখবা, এই পৃথিবীতে তুমি যতই কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখো না কেন, তোমার বিপদে পিতামাতা ছাড়া কেউই তোমাকে সঙ্গ দিবে না। অতএব সকল পরিকল্পনা, সকল কাজ এমন ভাবে করতে হবে যেন ভবিষ্যৎ জীবন ক্ষতিগ্রস্ত না হয়। গাইস, ফাইনালি তোমাদের ইমোশনটা আজকে শেষ হলো। তবে এই গল্পের সাথে হাজারো আবেগ, হাজারো অনুভূতি জড়িয়ে আছে। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যার পরে গল্পের জন্য অপেক্ষা করা, পরবর্তী পার্ট কখন আসবে এজন্য বারবার চ্যানেলে আসা। ভাইয়া, পরবর্তী পার্টটা একটু বড় দেন, এমন কমেন্ট করতে করতে বিরক্ত হওয়া। হঠাৎ করে চ্যানেলে নতুন পর্ব আসলে মনের অজান্তেই খুশি হয়ে যাওয়া। আবার নতুন পর্ব আসতে দেরি হলে ভাইয়ের উপর রাগ করা, অভিমান করা। সন্ধ্যা 7:30 হাজারো ব্যস্ততার মধ্যেও